শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। আজকের তারিখটা 21শে মে। আজকের দিনটি বিশেষ, আজকের সময়টি বিশেষ। তারকাকথনের এই মঞ্চে এখনও অবধি শিল্প এবং সাহিত্য অঙ্গনের এবং বিভিন্ন ক্ষেত্রের অনেক অনেক তারকাদের মুখোমুখি হয়েছি আমরা। জেনেছি তাদের স্বপ্নের কথা, তাদের সংগ্রামের কথা, তাদের অর্জনের কথা, তাদের জীবনের কথা। তাদের বিশেষ কোনো দিন হয়ে উঠেছে আমাদের জন্য, তারকাকথনের এই মঞ্চের জন্য এবং সকলের জন্য বিশেষ। এই বিশেষ মানুষগুলোর বিশেষ দিনগুলো উদযাপন করেছে যেই মঞ্চ, আজ সেই মঞ্চ তার সাফল্যের 2 যুগ পেরিয়ে। 2 যুগ বলতে আমরা জানি 24টা বছর, অর্থাৎ এত দীর্ঘ পথ পরিক্রমায় তারকাকথনের মঞ্চ দূর আকাশে যাদেরকে আমাদের মনে হয় নক্ষত্রের মতো, যাদেরকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, তাদেরকে দর্শকদের সাথে যুক্ত করেছে, একটা সেতু বন্ধন তৈরি করেছে তারকাকথনের এই মঞ্চ। সেই মঞ্চ এত দীর্ঘ সময় ধরে আসলে কিভাবে টিকেছিল, কোন ভাবনা থেকে শুরু হয়েছিল এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে সময়ের ভাঁজে কোন ইতিহাসকে ধারণ করে, কোন আদর্শকে ধারণ করে এখনও পথ চলছে তারকাকথন, সেই সব কিছু সম্পর্কে জানবো। আজ তারকাকথনের জন্মদিন আমরা উদযাপন করব, এই উদ্দেশ্যে বিশেষ মানুষেরা রয়েছেন অতিথিরা। তাদের মুখ থেকে শুনবো তাদের অনুভূতিটুকু। শুরুতেই পরিচিত হব আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে রয়েছেন চ্যানেল আয়ের পরিচালক এবং বার্তা প্রধান এবং কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন যিনি, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ। শুভেচ্ছা। আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী, তিনি একজন লেখক ও নাট্য পরিচালক, রওনক হাসান। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠের আমাদের পরিবারের কন্যা লুইপা। কেমন আছেন? ভালো। তারকাকথনকে তো জন্মদিনের উইশ করতে হয় আমাদেরকে, তো সবাইকে একসাথে আমরা জন্মদিনের উইশটা করবো তারকাকথনকে। করো, হ্যাঁ, তোমাদের যদি রেওয়াজ থেকে থাকে। একটা বিশেষ দিন স্যার, যেমনটি বলছিলাম যে 2 যুগ, অনেকটা সময় ফিরে তাকালে আসলে এক টুকরো ইতিহাসকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ আসলে কিভাবে শিল্প এবং সাহিত্য অঙ্গনে টিকেছিল, তারকাদের অবদান কী ছিল। তো তারকাকথন অনুষ্ঠানটি আমরা বলি যে বাংলাদেশের প্রথম সেলিব্রিটি লাইভ শো। কোন ভাবনা থেকে আসলে এই তারকাকথন শুরু হলো একটু জানতে চাই। চ্যানেলের কত হয় বয়স হলো? 27 চলছে। 27 আর তারকাকথন 2 যুগ, 24। তার মানে চ্যানেলের একেবারে প্রথম দিন থেকেই তারকাকথন ছিল না, ছিল অন্য ফর্মে ছিল। সেটা ছিল হচ্ছে একটা বেসরকারি টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল। তখন আমাদের সামনে খুব মানে উল্লেখযোগ্য চ্যানেলগুলো হচ্ছে ভারতের স্যাটেলাইট চ্যানেলগুলো, আর দেশের ভেতরে এটিএন ছিল, আর 21 ছিল। তো সেরকম একটা জায়গায় একটা নতুন টেলিভিশন চ্যানেল যখন আসছে, তখন আমাদের দেশের যে টেরিস্টেরিয়াল চ্যানেলটা যে ছিল বিটিভি, তার থেকে একটু ডিফারেন্ট করতে হবে এরকম চিন্তা মোটামুটি ছিল, যে স্যাটেলাইট চ্যানেলগুলোর ধরন ধারণগুলো আর সরকারি চ্যানেলগুলোর এক হয় না, একটু ডিফারেন্ট হয়। তো তখন আমাদের স্টেশন অ্যাঙ্কারিংটা খুব জনপ্রিয়। এটা কোনো অনুষ্ঠান ছিল না, এটা ভিজে কালচারটা আমরা প্রথম শুরু করলাম, যে অনুষ্ঠান ঘোষণা দিয়ে অনুষ্ঠানটা যাবে। বিটিভিতে একটা ঘোষণা হতো খুব টাইট ফ্রেমে, দেখেছো, এখনও বোধহয় হয় না। আর আমাদের এখানে আমরা অনেকগুলো ছেলেমেয়ে একসাথে, তরুণ ছেলেমেয়ে, তারা ঘোষণা দিত, খুব মজার কথা বলে চলে অনুষ্ঠানটা যে আমন্ত্রণ জানাতো। তো এগুলো করতে করতে একসময় মনে হলো যে আচ্ছা, আমাদের দেশে যেই স্টার আর্টিস্ট যারা আছে, কি টেলিভিশনে, কি সিনেমাতে, খেলাধুলায়, এদের তো জন্মদিন হয়। তো এদের জন্মদিন হয়, তখনকার প্রেক্ষাপটে যদি কথাটা বলি, ধরো সেই 99 সালে, তখন কালে ভাদ্রে পত্রপত্রিকায় খুব বিখ্যাত কোনো স্টারের জন্মদিন হলে পেপারে আসতো, তাছাড়া পেপারে কেউ জানতো না কোনোদিন। তো ওই কনসেপশনটা থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, প্রত্যেকটা তারকার তার নিজস্ব একটা গণ্ডি আছে এবং তার কিছু ফ্যান গ্রুপ আছে। তো তার জন্মদিনটা যদি তুলে ধরা যায়, তাহলে ওই ফ্যান গ্রুপ তো নিশ্চয়ই খুবই আনন্দিত হবে এবং আমার দর্শক অডিয়েন্সের কাছে যাওয়াটা ইজি হবে। তো প্রতিদিন একজন না একজন তারকা তো পাওয়া যাবেই। তাহলে এভরিডে যদি একজন করে তারকা পাওয়া যায়, তার জন্মদিন পালন করা হয়, তাহলে এটা তখন তো একটা টেলিভিশন চ্যানেল ভূমিষ্ঠ হলো, তার সাথে সাথে
আকাঙ্ক্ষাটা কী ছিল যে আমার অডিয়েন্স বাড়ুক এটাই। ওই থেকে শুরু করা হলো। ওই অনুষ্ঠান ঘোষণার মধ্য দিয়েই একটা তারকাকে আনা হতো, তার সম্পর্কে জিজ্ঞেস করা হতো, নানান ধরনের তার রাশি নিয়ে জিজ্ঞেস করা হতো। হ্যাঁ, ওই অ্যাঙ্কাররা তোমাদের মতো 5-6 ছিল, অপু, তারপর কি বলে রুমা, ফিমা, হ্যাঁ, বিশু, হ্যাঁ, বাপ্পি। বাপ্পি ছিল হচ্ছে ও একটা আলাদা একটা অনুষ্ঠান করতো, মিউজিক হরাইজন নামে। তো এরা খুব ফান করতো এদের সাথে। তারপর ওর সাথে একটু জিজ্ঞেস করা হতো, হবি জিজ্ঞেস করা হতো, হ্যাঁ, করে একটু কেক কাটা হতো। তো এইটা ছিল এরকম। তখন তারকা কথন আলাদাভাবে অনুষ্ঠান ছিল না। তো যেটা হয়, বেসরকারি টেলিভিশন যে কোনো অনুষ্ঠান করতে গেলে প্রথম স্পন্সরের প্রশ্নটা খুব শীঘ্রই আসে যে চলবে কী করে টেলিভিশনটা। হ্যাঁ, এই করতে 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 তখন আমাদের একটা খুব ভালো একটা ক্লায়েন্ট ছিল, সেটা ছিল হচ্ছে সিটিসেল এদেশে প্রথম মোবাইল নেটওয়ার্ক নিয়ে আসে। হ্যাঁ, মেহবুব চৌধুরী সাহেব সিইও ছিলেন। তো উনি খুব সাংস্কৃতিক এমন একজন মানুষ। ওনার সাথে সাগর আমরা সবাই বসে আলোচনা করে যে তারকাদেরকে নিয়ে প্রতিদিন তাদের লাইফস্টাইল নিয়ে একটা লাইভ শো করা যায় কিনা। ওই অ্যানাউন্সমেন্ট থেকে এটা বেরিয়ে আসলো 2000 কততে 3 বা 4, আজকে 2 যুগ যদি হয়। তারপর ডেইলি তারকা আসলো। এখন এটা খুব ইন্টারেস্টিং। দেখো জিনিসটা হচ্ছে কি, যে তারকা বলতে আমরা লিটারেলি যেটা বুঝি যে একদম রিয়েল সেলিব্রিটি স্টার, সবাই যাকে চেনে। কিন্তু পর্দায় সে আসছে, তাকে চিনছে, কিন্তু পর্দার আড়ালেও তো তারকা আছে। যেমন আমি একটা কথা যদি বলি, আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ বলু, আনোয়ার হোসেন বলু, ইজ ভেরি গুড ক্যামেরাম্যান, নো ডাউট। ওর নাম শোনা যায়, দেখা যায়, টেলিভিশন পর্দায় দেখা যায়, চিত্রগ্রহণ, কিন্তু হু নোজ, তাকে তো চেহারা কেউ চেনে না। তো তাকে যদি আনা হয়, আচ্ছা এই লোকটাই সে আনোয়ার হোসেন বলু। এরকম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পর্দার বাইরেও একটা জগৎ আছে, যে জগতে অনেক তারকা আছে যাদেরকে চেনা যায় না, কিন্তু তারা অনেক কাজ করে। এবং এক সময় তো স্যার এমন ছিল যে পর্দায় যাদেরকে দেখা যেত মানুষ ভাবতো যে অনুষ্ঠানটা তারাই করছে, আসলে পেছনে যে ক্যামেরা থাকে, প্রোডিউসার থাকে। ধরে আছে, হ্যাঁ, তোমাকে সবাই চিনছে, কিন্তু যিনি ধরে আছেন ওনাকে মেবি ইজ এ ভেরি গুড ক্যামেরাম্যান ওর ভেরি গুড লাইটম্যান, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এইভাবে আর কি আস্তে 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 আজকে 2 যুগ হলো তারা। বাহ, দারুণ। আরও অনেক কথা জানার আছে। আমরা একটু রওনক হাসানের কাছে যাব। তিনি বলছিলেন যে তার জীবনের অনেকগুলো প্রথমের সাথে আসলে চ্যানেল আই যুক্ত আছে। আপনার প্রথম লেখা নাটক, আপনার প্রথম স্ক্রিনে অ্যাপিয়ারেন্স, সেই জায়গায় তারকা কথনে প্রথম কবে এসেছিলেন আপনার কি মনে আছে? সেও তো প্রথম দিকেই, বহু বছর আগেই, মানে হয়তো 20 বছর হয়ে গেছে। মানে প্রথম দর্শকদের সাথে ক্যামেরার মাধ্যমে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনকে ভাগাভাগি করে নেওয়া, ওই সময়টাতে অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম ছিল, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক সহজে আমরা কানেক্ট করতে পারি। ওই সময় আরেকটা জিনিস ছিল যে টেলিফোনে কানেক্ট করা যেত, হ্যাঁ, লাইভ হতো, ফোনে যোগাযোগ হতো, কথা হতো। তো এর মানে এটা একটা কিন্তু মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, যে 2 রকম ভয় কাজ করতো, যে আসলে কী প্রশ্ন করবে বা করবে না, আবার আদৌ কেউ ফোন করবে তো, যদি না করে তাহলে তো আমার মান সম্মানটা গেল, যে আমার ওইভাবে মানে ইয়ে নেই। তো 2 রকম ভয় কাজ করতো। তবে খুবই ইমোশনাল মোমেন্ট মনে হয় যে আমার বাবার সাথে, আমার বাবা একদিন হঠাৎ করেই লাইভে ফোন করে বসলেন। তো ওই মুহূর্তটা খুব মানে ইমোশনাল ছিল আমার জন্য। মানে ওটা একদম বিশেষ করে মনে আছে তারকাকথনে। এরপরেও তো আসলে বলছিলাম যে অনেকগুলো দিন ধরেই আসলে তারকাকথন চলছে, সেখানে অনেক আর্টিস্টরা এসেছেন। আপনি কি কখনো আগ্রহ নিয়ে টেলিভিশন সেটটা ওপেন করেছেন তারকাকথন অনুষ্ঠানটি দেখার জন্য? হ্যাঁ, আমি অনেক মানে একটা সময় তো দেখতাম আমরা, এখন আমাদের দেখার সময় নেই, কিন্তু একটা সময় আমরা যা যা করতাম বা যা যা হয় সবই কিন্তু বসে বসে একটু দেখার চেষ্টা করতাম। কিন্তু ইদানিং সেটা আসলে হয়ে ওঠে না, মানে বিশেষ কারণ ছাড়া কোনো অনুষ্ঠান দেখা বা ইয়ে করা। তো একটা সময় নিয়মিতই দেখা হতো। আমরা একটু লুইপার কাছেও জানতে চাই। লুইপা আমাদের ঘরের কন্যা, আমাদের চ্যানেল আয়ের প্ল্যাটফর্ম সেরা কণ্ঠ থেকে আসলে তাকে আমরা পেয়েছি। সবাই ঘরের চ্যানেল ফ্যামিলিটা অনেক বড়, সত্যি অনেক বড়। আমি এটা বলতে চাচ্ছিলাম, আমি কি বাইরের কেউ? লুইপার কাছে একটু জানতে চাই যে যখন আসলে স্টারডমটা শুরু হলো, একটা পরিচিতি তৈরি হলো, তারপর তো তারকাকথনে আমরা চেষ্টা করি যে কোনো প্ল্যাটফর্ম থেকে যাদেরকে আমরা তারকা স্বীকৃতি দিতে পারি তাদেরকেও আসলে তারকাকথনে সেটে এনে নিয়মিত তাদের কাজ সম্পর্কে আপডেট
দেয়া আমাদের দর্শকদেরকে। লুইপার তারকা কথনের আমার সাথে কাছে স্মৃতি। মনে হয় স্টারডম শুরু হওয়ার পরে আমি তারকা কথনে এসেছি তা না, তারকা কথনেই তারকা হয়ে জন্ম হয়েছে আমার। কারণ আমরা যখন চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে বেরিয়েছি তার পরের দিনই তারকা কথনে আমাদেরকে নিয়ে আসা হয়। Exactly, হ্যাঁ। এবং তারকা কথন মানেই তো তারকাদেরকে প্রেজেন্ট করা হবে। সো 2002 থেকে যে আয়োজনটা এত আগ্রহ নিয়ে দেখে আসছি, আমাদেরকে সারা দেশের মানুষ তারকা হিসেবে সেদিন দেখছেন। তো সেদিন থেকে আমার মনে হয় যে তারকা হিসেবে আমরা জন্মেছি। এই তারকা কথন আয়োজনটা আমাদেরকে ওরকমই একটা ফিলিং দিয়েছে। আর পরবর্তীতে দেখা গেছে যে আমরা যারা সঙ্গীত শিল্পীরা আছি, আমরা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের। তো আমরা ঘুম থেকে উঠেই চা বা কফি নিয়ে কিন্তু এই আয়োজনটাই টেলিভিশনে দেখি এবং রেগুলার বেসিসে দেখি। তার কারণ এই আয়োজনের মাধ্যমে কিন্তু নতুন যেই কাজটা আসে, নতুন যার গানই আসুক না কেন, সেই কাজগুলোকে প্রমোট করা হয় এবং বাংলাদেশের শিল্পীরা কি করছে সেই আপডেটটা কিন্তু আমরা শিল্পীরা জানতে পারি। এখন অবধি আমার মনে হয় যে এই আয়োজনের আবেদনটা একেবারেই কমেনি। যেটা আমরা অফেয়ার আলোচনা করছিলাম যে ঘরে ঘরে এখন মানুষ কন্টেন্ট ক্রিয়েটর। একটা লোক বলছেন যে মন খারাপ করলা, ওটাও একটা কন্টেন্ট, মানে এখন ম্যাস পিপল বলতে কিছু নাই, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু তারকা কথনের আমি মনে করি যে আলাদা একটা ওয়েট আছে, আলাদা একটা আবেদন আছে, যে অনুষ্ঠানটা আমরা সবাই দেখতে খুব পছন্দ করি এবং খুব ভালোভাবে মনিটর করা হয় আমাদের অনুষ্ঠানটাকে, যে যেই ভাবনা থেকে, যে দর্শন থেকে তারকা কথন শুরু হয়েছিল, এতগুলো বছরে আসলে শুধুমাত্র টিআরপির দৌড়ে বা টিকে থাকার লড়াইয়ে আসলে তারকা কথন তার দর্শন থেকে বা ভাবনা থেকে সরে আসেনি। স্যার, আপনার কাছে শুনতে চাই বিষয়টা। বিষয়টা ওরকম কিনা আমি জানি না। ধরো আমি একটু আগে বলছিলাম, শুধু তারকারা যে তারকা তা নয়, তারকার বাইরেও যারা, তারাও তো তারকা। আমি খুব সহজভাবে যদি বলি, ধরো চ্যানেল আই নিয়ে কথা বলছি। যেদিন আমরা চিন্তা করলাম যে আমরা মধ্যরাতে, রাত 12টার সময় আগামীকালকে বাজারে যে পত্রিকাগুলো আসবে, সেই পত্রিকাগুলো নিয়ে তার আগের দিন রাতের বেলায় 12টার সময় সংবাদপত্রে বাংলাদেশ। তো এখন দেখা গেল যে পত্রিকা কোথায় পাওয়া যায়? পত্রিকার মালিকরা তো পত্রিকা দেবে না। তার আগের রাত্রে যদি পত্রিকা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, তাহলে তো পত্রিকা বাজারে বিক্রি হবে না। এটাতে কারা আসলেন? আসলেন হচ্ছে সেই বাঘা বাঘা সম্পাদকরা, যে সম্পাদকের নামে সবাই চেনে, দীর্ঘদিন যাবৎ তার সম্পাদকীয় যে তার মুন্সিয়ানা, তার যে সমাজে যে খ্যাতি, কিন্তু সেই মানুষটাকে কেউ কোনোদিন দেখেনি। যখন তিনি এসে বসলেন, মানে প্রতিটা দর্শক কিন্তু নড়ে চড়ে বসলো যে আচ্ছা, এই মানুষটাই মুসা আহমেদ, ইনি সেই সম্পাদক। হ্যাঁ, তো এই যে একটা টেলিভিশন চ্যানেলের দায়িত্বগুলো কি? দায়িত্বগুলো হচ্ছে তথ্য, সুস্থ বিনোদন এবং মানুষকে তার একটা ড্রয়িং রুম মিডিয়া কেন বলি আমরা, যে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে বসে অনুষ্ঠানটা উপভোগ করবো। এই কারণেই কিন্তু তুমি ডে ওয়ান থেকেই তোমার প্রত্যেকটা জিনিসের ভিতরে এটাকে সেলফ সেন্সরশিপ বলো আর যাই বলো, যে আমি এখানে একটা নাটকের দৃশ্যে সিগারেট খাওয়া দেখাবো না, কারণ আমার শিশু হয়তো কাগজ পেঁচিয়ে ওটা করবে। এই যে আচরণগুলো টেলিভিশনের, তুমি কিন্তু স্যাটেলাইট টেলিভিশন চালাচ্ছ, তোমার এখানে কিন্তু যেমন টেরেস্ট্রিয়াল চ্যানেলের অনেক কিছু বাধা নিষেধ আছে, কিন্তু এখানে তেমন নাই। কিন্তু তারপরেও তো তোমার একটা নিজস্ব বোধ আছে, রুচি আছে। তুমি যে শাড়িটা পরে বসছো, এটা কিন্তু তোমার টেস্ট না, এটা হচ্ছে কর্তৃপক্ষের টেস্ট, যে আমি আমার বাঙালিয়ানাকে কীভাবে উপস্থাপন করব। তুমি একটু তারকা কথন, তুমি একটা অন্য ধরনের পোশাক পরে এনে বসতে পারতা, কিন্তু সেটা হয়তো কর্তৃপক্ষ হয়তো অ্যালাউ করবে না, তাই না? তো এই যে জিনিসগুলো সব কিছু মিলিয়ে কিন্তু একটা, আজকে প্রথম তুমি যেদিন এসে টেলিভিশনের সামনে বসেছ, সেদিনকার তুমি যেভাবে কথা বলছো, সেদিনকার তোমার যে গেট আপ, মেকআপ, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ছিল, প্রথম দিনকার টেপ আর আজকের টেপ যদি তুমি দুটোকে পাশাপাশি রাখো, তুমি তোমার ভিতর থেকে ব্যবধানটা খুঁজে বের করতে পারবা, তাই না? তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের থেকে কিন্তু তুমি লেসন নিচ্ছ, লেসন নিয়ে তুমি তোমাকে পরিচালিত একটা সুন্দর একটা পরিপূর্ণ মানুষ তৈরি করছো। ওইটাই তারকা, ওটাই তারকা। সেটাকে এখন তুমি কিভাবে ডেফিনেশন দিবা, বিশ্লেষণ করবা? রওনক হাসানের কাছে একটু জিজ্ঞাসা করব, যেহেতু তারকা কথন নিয়ে কথা হচ্ছে, মিডিয়াতে এখন অনেক সেলিব্রিটি লাইভ শো হয়, সেলিব্রিটিদের জীবন নিয়ে অনেকে নানান দিক থেকে আসলে অনুষ্ঠান নির্মাণ করে। বর্তমান সময়ে আপনি অন্যান্য চ্যানেলের সাথেই বলি বা শুধুমাত্র তারকা কথনকে যদি একটা সেলিব্রিটি লাইভ শো হিসেবে মূল্যায়ন করা হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত তারকা কথন কিন্তু অন্যান্য মানে শোগুলোর থেকে একটু আলাদা।
তার কারণটা হচ্ছে সিরাজ ভাই বললেন যে জন্মদিন, মানে তারকা কথনের ইতিহাস ঘাটলে বাংলাদেশের অনেক লিজেন্ড, অনেক মানে বিশাল বিশাল মানুষদের জন্মদিন উদযাপন এবং তাদেরকে ঘিরে আলোচনা, কথা বলা, এই আর্কাইভটা কিন্তু চ্যানেল আইয়ের এই তারকা কথনের মধ্য দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। মানে এবং জন্মদিন উদযাপন এবং সেই জন্মদিন ঘিরে নানান আলোচনা, কথা, তো একটা মানুষের জীবন বোধ, তার সংশ্লিষ্ট মানুষগুলোর কথা, মানে এমন হয়েছে যে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ ফোন করেছে বা তার কাছ থেকে ভিডিও নিয়ে সেটা দেখানো হয়েছে। মানে এইরকম মানে খুব অসংখ্য আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে তারকা কথনের মাধ্যমে। তো সুতরাং আসলে এটি মানে মানুষের কাছে তো বটেই, দেশের জন্য একটা আর্কাইভাল ভ্যালু তৈরি হয়েছে। মানে অনেকেই আমার ধারণা যে খোঁজে যে আমার উমুকের একটা ফুটেজ দরকার বা একটা দরকার, তো সেই জায়গা থেকেও কিন্তু তারকা কথন একেবারেই মানে অন্যরকম একটা ভূমিকা রাখে ইন্ডাস্ট্রি। এবং আলোচনায় আরেকটি বিষয় উঠেছিল যে কন্টেন্ট, এখন সবকিছু আসলে কন্টেন্ট হয়ে গেছে, অনুষ্ঠানগুলো আসলে কন্টেন্ট হিসেবে প্রচার হচ্ছে, সেই জায়গাতে কি মনে হয় যে তারকা কথন আলাদা থাকতে পেরেছে? মানে এরকম করে তো আর অন্য কেউ করছে না। মানে প্রতিদিন কেউ না কেউ কোনো শোতে যাচ্ছে, কথা বলে চলে যাচ্ছে। কিন্তু এটার তো মানে বিশেষত্ব আছে যে মানে এই জায়গাটা জন্মদিন বা বিশেষ দিনকে ধরে একজন শিল্পীকে নিয়ে এসে তার সঙ্গে কথা বলা এবং তার কাজ, তার জীবনবোধ, মানে তার সংশ্লিষ্ট মানুষদের নিয়ে কাজ করা, এটা কিন্তু খুব একটা হয়ে ওঠে না। বা সর্বোপরি শুধুমাত্র তার একটা নতুন কাজ নিয়ে কথা বলতেও আমরা তারকা কথনের সেটে বসি, তারা নতুন কি করছে, নতুন কি এসেছে সেটা একটু প্রমোশন এবং করা বিশেষ সকলের বিশেষ জন্য। কাজগুলো, যেই কাজগুলো আমাদের সংস্কৃতিতে বাংলাদেশের মানুষের জন্য বিশেষ, এরকম কাজগুলোকে নিয়েও কিন্তু আলাদা করে অনুষ্ঠান হয় তারকা কথনে। মানে আমি অনেক এরকম শোতে এসেছি, মানে যেই জিনিসগুলো খুব বিশেষ, এরকম বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কিন্তু বিষয়ভিত্তিক তারকা কথন হয়। এটা শুধুই তারকা কথন বা নয়। বিভিন্ন কালজয়ী কোনো একটা সিনেমা, কালজয়ী কোনো একটা গান, সেটা যদি 20, 40, 50 বছর আমরা অতিক্রম তার করি, নেপথ্যের গল্প সেটাও আমরা কিভাবে, সেলিব্রেট করি। লুইপার কাছে ওই জায়গাটাতে শুনতে চাই যে এখন আসলে এই প্রজন্মের একজন তারকাই আমি বলবো, সেক্ষেত্রে অনেক চ্যানেলগুলোতে আসলে আপনি ইন্টারভিউ করতে যান, কিভাবে আলাদা করেন আসলে তারকা কথনকে অন্য অনুষ্ঠান থেকে? আমি আমার সাইড থেকে না বলে আমি বলবো যে তারকা কথনের একটা নিজের একটা বলবো, মানে কি বলে এটাকে, সেলফ কনফিডেন্স আছে। সেইটা এই কারণে যে তারকা কথনে কিন্তু যেটা স্যার বললেন যে শুধুমাত্র তারকাদেরকে যে উনি নিয়ে এসে খুব জনপ্রিয় কেউ আর্টিস্ট আছেন তাদেরকেই প্রেজেন্ট করছেন, ব্যাপারটা কিন্তু তা না। আমি নিজেই এখানে বসেছি অনেক লিরিসিস্টের সাথে, কিংবা অনেক ভিডিও কোরিওগ্রাফি করেছেন এরকম কারোর সাথে, কোনো নির্মাতার সাথে এসে বসেছি তাদের কাজ নিয়ে আলোচনা করবার জন্য। কিছুদিন আগে আমি দেখেছি কোনালাপুর সাথে স্টাইলিং কোরিওগ্রাফার বসেছেন একজন তারকা কথনে, বা এরকম হয়ে আসছে। সো আমার মনে হয় যে এই যে কাজের মূলে যারা আছেন, যারা আসলে কাজটাকে তৈরি করেন, আমরা তো শুধুমাত্র প্রেজেন্ট করি, বাট যারা তৈরি করেন তাদেরকে যে একটা স্পেস দেয়া, এটা কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার। যেটা অনেক চ্যানেলে অনেক ধরনের টক শো করি আমরা, কিংবা সেলিব্রিটি শো করি, সেই জায়গা থেকে আমি বলবো যে তারকা কথনের এই সেলফ কনফিডেন্সটা আছে যে টিআরপি কি হবে না হবে সেটা বড় কথা না, বা টিআরপি ভালোই থাকবে, কিন্তু আসলে যদি আমরা কোয়ালিটি ওয়ার্ক নিয়ে কথা বলি তাহলে ডেফিনেটলি মানুষ সেটা শুনতে পছন্দ করে। এবং মানুষ পটভূমি নিয়ে কথা বললে বা কোনো একটা কাজের পেছনে যে গল্পটা আছে সেটা জানতে কিন্তু মানুষের অনেক আগ্রহ বোধ আছে। সো সেই বিষয়টাকে আমার মনে হয় যে তারকা কথা অনেক বেশি প্রায়োরিটি দেয়, আর ওই জায়গাটাই আমার অনেক বেশি ভালো লাগে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এতদিন ধরে একটা চ্যানেল একটা অনুষ্ঠান নিয়মিতভাবে পরিচালনা করছে, তারকা কথন অনুষ্ঠানটি, এটা মিডিয়ার জন্য বলি বা আমাদের শিল্পাঙ্গনের জন্য বা একটা চ্যানেলের উপর কীরকম প্রভাব তৈরি করে বলে আপনার মনে হয়? প্রভাব তো দুভাবে। একটা হচ্ছে ধরো তুমি একটা করছো তোমার নিজস্ব দায়িত্বশীলতা থেকে, যে আমি এই জাতীয় একটা শো করে আসছি, এবং একটা টেলিভিশন চ্যানেলের, বিশেষ স্যাটেলাইট চ্যানেলের প্রতিটা সেকেন্ড তো মূল্য দিয়ে কিনতে হয়, তাই না? তোমাকে স্যাটেলাইট হায়ার করতে হয়, পয়সাটা দিতে হয়, এবং সেই টাকাটা যদি তুমি বিভাগ করো তাহলে দেখা যায় প্রতি সেকেন্ডের মূল্য আছে একটা। এখন প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে একটা কমার্শিয়াল জায়গা। আরেকটা হচ্ছে তুমি একটা শো দীর্ঘদিন যাবৎ করে আসছো, সেই শোটার একটা জনপ্রিয়তা আছে, এবং সেই শোটা সেলিব্রিটিদের জন্য একটা চমৎকার একটা মঞ্চের মতো, সে আসতে ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইটা কর্তৃপক্ষ হিসেবে আমরা এটা এনজয় করি, 1 নাম্বার 2, এই যে লুইপা বসে আছে, হ্যাঁ, ওরা যখন ইসে থেকে আসলো সেরাকণ্ঠ, তোমরা ছিল 2010 ছিলাম। 10-এ
ওরা যখন এলো গ্র্যান্ড ফিনালে হয়ে গেল, চ্যাম্পিয়ন হলো, রানার্স আপ হলো, সবই তো হয়ে গেল। আমরা তো পারতাম ওদেরকে ছেড়ে দিতে, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আজকে পর্যন্ত আমরা ওই ছেলে মেয়েগুলোকে ছাড়ি না, ওদেরকে ফ্ল্যাট একটা মঞ্চ দিয়ে দিই, যেটা গানে গানে সকাল শুরু। প্রতিদিন ওখানে নতুন শিল্পীরা ওই ইসের পরে, গ্র্যান্ড ফিনালের পরে ওদেরকে প্রতিদিন গান গাওয়ার মতো একটা মঞ্চ তৈরি করে দেওয়া হয়, যাতে ওখান থেকে সে তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে। তো এটা কিন্তু চ্যানেলের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা করি এটা এই কারণে যে আমি ওকে গ্র্যান্ড ফিনালে হলো, চ্যাম্পিয়ন হলো, রানার্স আপ হলো, 10-এর মধ্যে রইল, তারপর কিন্তু সে যদি প্ল্যাটফর্ম না পায় অটোমেটিক্যালি সে এটা হারিয়ে যাবে, ওই শিল্পী থাকবেই না। কিন্তু যারা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, ওর বাইরে অনেক শিল্পী আছে যে হয়তো প্রথম দ্বিতীয়তে হয় নাই, কিন্তু তার কণ্ঠ অনেকের চাইতে অনেক ভালো, সে ক্যারিয়ারটাকে যদি তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় সে করতে পারবে। এরকম কিন্তু তোমাদের থেকেও আসছে। একদমই তাই। এবং আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি দেশের বাইরে গিয়ে অনেক সময় দেখেছি যারা মেইন রিয়েলিটি শোটা দেখেনি, কিন্তু গানে গানে সকাল শুরুতে গান গেয়েছে, সেই গানটা শুনেছে এবং অনেক সময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে যে তোমার গান তো গানে গানে সকাল শুরুতে শুনেছি, অনেক ভালো লেগেছে। পাশাপাশি আমাদেরকে এমনভাবে নারিশমেন্ট করা হয়েছে, আমার মনে আছে যে সেরা কণ্ঠের পরপরই আমি কিন্তু গানে গানে সকাল শুরু আয়োজনটাতে উপস্থাপনাও করেছি। সো আমাদেরকে ওইভাবেই গ্রুম আপ করা হয়েছে যে ক্যামেরার সামনে তোমার অ্যাপিয়ারেন্সটা কি হবে, এই যে স্যার বলছেন তোমার শাড়িটা যে তুমি পরেছো সেটাও তাদের রুচিতেই পরেছো। সো এই বিষয়গুলো আমাদের যে ইনার ভাবে যে গ্রো করানো, এই বিষয়টা আমার মনে হয় চ্যানেল আই একটা প্রপার দায়িত্ব পালন করেছে। এগুলো আর কি, এগুলো ছাড়া আসলে তুমি শিল্পী তৈরি করতে পারবে না। একটা বিষয় হলো, চ্যাম্পিয়ন হলো, তারপর সে যদি কোনো সুযোগ না পায় তাহলে তো হারিয়ে যাবে, খুবই স্বাভাবিক। এখন ধরো জগৎটা তো বড় হচ্ছে, আজকে ও এখানে কাজ করছে, পর্দায় দেখছে, তার এটা ইউটিউবে যাচ্ছে, নানান জায়গায় প্রচার হচ্ছে, বিধায়ী কিন্তু বহির্বিশ্ব তার কিন্তু একটা জগৎ তৈরি হচ্ছে দর্শকের কাছে, যে কারণে ওখান থেকে তার একটা আবেদন আসছে, তাই না? আসছে না? একদমই তাই। তো এটা তো এরকম একটা বিষয়, যদিও সেখান থেকে মোট কথা হচ্ছে অভিভাবক ছাড়া যেমন আসলে বাচ্চারা বড় হয় না, ঠিক আর্টিস্টদের ক্ষেত্রেও তাই, অভিভাবক ছাড়া চ্যানেল আইকে অভিভাবক হিসেবে রনকের কথা বলছি। হ্যাঁ, ও আমাদের একটা ছবি ফাগুন হাওয়ায়, তাই না রনক? জি, কি অসাধারণ অভিনয় করেছে সে। আমার খেয়াল আছে আমরা স্পেশাল শো করেছিলাম ইসেতে, রাষ্ট্রপতির সামনে, খুব এনজয় করেছিলাম আমরা সবাই। সেই ছবিটার ভেতরে তৌকির তো এটার ইয়ে ছিল, খুবই সুন্দর একটা ছবি, খুবই সুন্দর। মানে রিয়েলি উই ফিল প্রাউড অফ হিম যে ওর বয়সে ওরকম একটা ক্যারেক্টারকে রোল করা, প্লে করা। আমি পার্সোনালি তোমায় কোনো ছবি করি, অসাধারণ ছিল। আচ্ছা, যেহেতু তারকাকথনের জন্মদিনে আসলে স্মরণ করছি আমরা, স্মৃতিতে ধারণ করছি সময়টাকে আবার নতুন করে, ফিরে দেখতে ইচ্ছে করে আসলে যে কেমন ছিল আমাদের তারকাকথন, এবং তার অনেক ফুটেজ আমাদের কাছে আছে চ্যানেলের সমৃদ্ধ আর্কাইভে। সব তো আমরা দেখে উঠতে পারবো না, আসলে সম্ভব না। আমরা ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, একটু দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। সহজাতভাবে চলে এসেছে। আব্দুল্লাহ মাহমুদ এবং আমার মা দুজন মিলে দেখছিলেন যে একে দিয়ে কিছু একটা হবে। এখন অভিনয় করছি, গল্পটি ছিল হুমায়ুন আহমেদ। আমরা রাজনীতিবিদদের বাইরে অন্যান্য পেশার ব্যক্তিবর্গ কিন্তু নিয়ে আসি। সবসময় মমতাময়ী নরম চরিত্র করি, তার কোনো ভ্যারিয়েশন নেই। যে কারণে ভালো অভিনয় সত। আমি যখন বাসে ফিরছিলাম তখন পকেটম্যান আমার 30 টাকা নিয়ে গেছে। যতক্ষণ তুমি পরিমৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। আমার এই বিশেষ দিনে স্পেশালি আপনাদের সামনে আসতে পারার জন্য। হ্যালো, কার সাথে কথা বলছি আমরা? বলো ভাই মা ভই মা ভই, মনে কি পড়ে না একবার যদি কেউ। হ্যাঁ ভাইয়া, খুব ভালো লাগছে। পরিচালনার কাজটা যদি আমি প্রেম দিয়ে করি, আমার জীবনটাই হলো একটা অন্যরকম। মনে হচ্ছে এই তো সেদিন না চ্যানেল আই সুপারস্টারের গ্র্যান্ড ফিনালে হলো। আমার সেঞ্চুরি করতে শর্ট অফ 23। এই 24 বছর পরে তোমরা আসছো। একটা দুটো জায়গা আছে যে ভালো কাজের একটা সুযোগ আছে। হিরোইনকে অরিজিনালি লাগাই দিব চিপটা কপালে। আমরা তো মফস্বল জেলা শহরের, ওরা এতজন আর জানি না। মানুষের জন্যই তো আমরা কাজ করি। যেদিন হিন্দু মুসলমান, ওদের আনন্দটা
এই বয়সে এসে আমি কি পাবো? ও মাটিতে বসা ছিল, ও মনে হয় দাঁড়িয়ে গেল আমাকে দেখে। ওনারা কিন্তু শুরু থিয়েটার দিয়ে। ছোটবেলায় হতে চেয়েছিলাম হাউসওয়াইফ, নাহলে আর্মি অফিসার। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দুই যুগের স্মৃতিতে তারকা কথনের কিছু অংশ আমরা দেখার চেষ্টা করলাম এবং মনে হলো যে আমরা একটা শব্দ ব্যবহার করি গুজবাম্প হওয়া, যে দেখে মনে হচ্ছে যে কোন সময়টা থেকে আসলে কিভাবে আমরা সেট পরিবর্তন হয়ে গেছে, মানুষগুলোর বয়স বেড়েছে। এবং যেটা বলছিলাম সেটাই কিন্তু দেখলাম। একেবারেই তাই। আমি একটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বিশেষ দিনে একটা বিশেষ চমক রয়েছেন আমাদের মাঝে। আরও একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন এই মুহূর্তে, চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারকা কথনের জন্মদিনের বিশেষ ক্ষণে তাকে একটু শুভেচ্ছা জানাতে চাই আমরা। শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনাকে অনেক কেমন শুভেচ্ছা। আছেন? এই তো ভালো আছি। আজকে বিশেষ মানুষের পাশে, বিশেষ মানুষের সামনে সত্যি পুরোটা উল্টো, বিশেষ মানুষের পাশে আমরা বুঝছি। এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ যে এই বিশেষ দিনে আমাকেও সাক্ষী রাখার জন্য। এত সুন্দর দুই যুগ, মানে আসলে আমরাও ভিডিওগুলো দেখছিলাম যেখানে যে মানুষগুলো আসলে অনেকে হারিয়ে গেছে, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে অনেক দূরে চলে গেছে, যোগাযোগও নেই। সো সবকিছু মিলে আমারও গুজবাম্প হচ্ছে। আচ্ছা, তারকা কথনে আসলে একাধিকবার আপনি এসেছেন, আপনার কাজের গল্প নিয়ে এসেছেন বা আপনার জীবনের কথাগুলো জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এখানে এসে আপনি বলার চেষ্টা করেছেন মন খুলে। আমিও কয়েকবার আপনার সাথে স্ক্রিন ভাগাভাগি করেছি, সেখানে আপনি মনে হচ্ছে একজন সাধারণ মানুষের মতোই কথা বলেছেন। তারকা কথন প্ল্যাটফর্মটাকে এত আপন মনে হওয়া এর পেছনের আসলে কারণটা কি বলে মনে হয় আপনার? কথাটাই তো তারকা কথন। আর চ্যানেল আই, ওটা যে সবচেয়ে বড় ট্যাগলাইন, আমি বরাবরই বলে এসেছি, হৃদয়ে বাংলাদেশ। আমার কাছে মনে হয় আসলে হৃদয়ে বাংলাদেশ। আমাদের যে চলচ্চিত্র অঙ্গনের মানুষ আছে, তার প্রত্যেকটা মানুষ আমার মনে হয় অজান্তেই বলবে যে চ্যানেল আইয়ের সম্পৃক্ততা প্রত্যেকটা মানুষের মাঝে আছে। আজকে আমি অপু বিশ্বাস যে কাজ করছি, আমার কিন্তু শুরুটা ব্রেস্ট থেকেই। এবং আমাদের এখন বাংলাদেশে মডেল বা অভিনেত্রী বা যারাই ভালো প্ল্যাটফর্মে কাজ করছে, তাদের একবার হলেও মানে অজান্তে হলেও বলতে হবে যে চ্যানেল আই এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে শিল্পী তৈরি হয় এবং সেটা ভালোবাসা দিয়ে, আগলিয়ে, আত্মা দিয়ে। তো সব কিছু মিলে বলবো যে আসলে এই যে লোগো, একটা যে আয়, সব কিছু মিলে না খুব গভীরভাবে তৈরি করা। তো সেই একটা বড় দিনে দুই যুগ অর্থাৎ 24 বছর, সেই একটি বিশেষ দিনে আমি থাকতে পারলাম। আমি সত্যি মনে হচ্ছে যে অপু বিশ্বাস হয়ে কাজ করে আজকে সার্থকতা। এটাই চ্যানেল আইকে যে সবাই যে একটা নিজের মতো করে ভাবে, আসলে এটা চ্যানেলের পেছনে যারা, তাদের জন্য না, চ্যানেলের পর্দার জন্য। পর্দায় কী যাচ্ছে সেটা, যে উনি যে লোগোর কথা বললো, ট্রু, একটা টেলিভিশন চ্যানেলের লোগোর যে একটা অর্থ থাকতে হয়, প্রত্যেকটা জিনিস একটা, আপনি যে কাপড়টা পরে আসছেন সেটার পেছনে এসে আপনার আজকের পরিবেশের সাথে খাপ খাইয়ে আপনি এটা চিন্তা করে ওটা এসছেন। লোগোটার ভিতরে আপনি দেখবেন বাংলাদেশের পতাকার একটা অবয়ব আছে, লাল সবুজ, হ্যাঁ, তারপর একটা আই, মাঝখানে বলটা, আই বলটা, সে আই বলের ভেতরে আই লেখা আছে। আইটা হচ্ছে ইমপ্রেসের কর্পোরেট, মানে ফার্স্ট ওয়ার্ডটা আই, ইমপ্রেস গ্রুপের, হ্যাঁ, আবার ওইটা আই বল। তার মানে আমার পতাকার মাঝখানে যে লাল সবুজ রক্তিম সূর্যটা, হ্যাঁ, এটাই যদি আপনি একটু কাঠির ভিতরে লাগিয়ে একটু ফুদেন, দেখবেন পতাকার মতো উঠছে বাংলাদেশে, সেখানে হৃদয় বাংলাদেশ। হ্যাঁ, আবার এই আই দিয়ে আমি চোখ বোঝাচ্ছি, চোখ, আমার চোখ দিয়ে আমি বিশ্বকে দেখবো, আমি আমার সংস্কৃতিকে দেখবো, আমি আমার দেশকে দেখবো। তো লোগো অনেক কিছু ক্রিয়েট করে, অনেক কিছু করা যায় লোগো দিয়ে। আমার কাছে মানে যেটা বিশেষ মনে হয়, টেলিভিশন চ্যানেল তো অনেকেই আছে বা সবসময় থাকে, চ্যানেল আই আসলে শুধু একটি টেলিভিশন চ্যানেল না, এটি একটি প্রতিষ্ঠান, এটি একটি কি বলে এটাকে, যে ইনস্টিটিউট তো অবশ্যই আছে, কিন্তু মানে আমি দেখেছি যে প্রতিটা মানুষের, মানে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের জন্য একেবারে ছায়া হয়ে আছে চ্যানেল আই। মানে যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে বা যে কোনো উৎসবে, যে কোনো আয়োজনে, মানে আমরা সবসময় কী ভাবি যে না, সবার আগে সাগর ভাই, সিরাজ ভাইয়ের কাছে গেলেই এই কাজটা হয়ে যাবে। মানে প্রতিটা কাজে, মানে লাস্ট আমরা যে কাজটা করলাম যে তৌকির ভাইকে নিয়ে, 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ, সেখানেও আমরা বললাম যে না, আমাদের এই অনুষ্ঠানে একটু, তখন সাথে সাথেই আমরা চ্যানেল আইকে পাশে পেলাম, সবার আগে পেলাম। এবং
সবচেয়ে বড় কথা আমাদের যে কোনো শিল্পী বা টেকনিশিয়ানদের অসুস্থতায় এবং সবচেয়ে বড় কথা শেষ বিদায়ে, মানে অনেক সময় হয় যে অনেক শিল্পী বা অনেককে শহীদ মিনার পর্যন্ত নেওয়া যায় না, বা সে অনুমতি মেলে না, বা অন্য কোথাও নেওয়া যায় না। তো আমরা কোথায় নিয়ে আসি? আমরা নিয়ে আসি চ্যানেল আই প্রাঙ্গণে। মানে শুধু একটি স্যাটেলাইট চ্যানেল হয়ে নয়, মানে ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি সব কিছু মিলে এই বাংলাদেশটাকে ধারণ করা, হৃদয়ে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের কি কি আছে, আমাদের সাহিত্য, শিল্প, আমাদের নাটক, আমাদের চলচ্চিত্র, মানে এই মানুষগুলোকে নিয়ে একসাথে থাকা, এটি আসলে মানে একেবারে অন্যরকম। আমি সর্বোপরি একটুকু বলতে পারি, আমাদের এই অঙ্গনটা, চলচ্চিত্র অঙ্গনটা বা আমাদের শোবিজ অঙ্গনটাতে আস্থা বিশ্বাসের জায়গাটা একটু হলেও সকলের প্রতি, সকলের একটু নড়বড়ে। এই যে হৃদয়ে বাংলাদেশ এবং আস্থার সাথে যে বলা হয়, চ্যানেল আই আসলেই এমন একটি প্রতিষ্ঠান, সেখানে শুধুমাত্র চ্যানেল দিয়ে তারা শেষ নয়, এখানে কিন্তু হসপিটাল আছে। সো এরকম আমরা অনেকেই আছে যে সেই হসপিটালেও কিন্তু অনেক অল্প খরচে আমাদের যাওয়া হয়, এটা হয়তো অনেকেই জানেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা, আমি বলবো যে একদম আপাতমস্তক শুধু শিল্পী না, প্রত্যেকটা মানুষের জন্য। আর এই জায়গাটাতে আসলে বা এই জায়গায় কাজ করতে পারলে আমরা নিজেদেরকে সেদিন থেকে প্রতিষ্ঠিত একজন আর্টিস্ট মনে করি যে না, চ্যানেলে আমাকে ডেকেছে, চ্যানেলে একটা কাজ করতে পেরেছি, তাহলে ভালো কিছু করছি। এই যে নিজের অজান্তে নিজেকে যে মার্ক করা বা ভালো জায়গায় প্রেজেন্ট করা, চ্যানেলে আসলে সর্বোপরি সেই জায়গাটা প্রেজেন্ট করতে পেরেছে। আজকের দিনে বসে যদি তারকা কথনে আপনার স্মৃতি থেকে বিশেষ কোনো মুহূর্তকে স্মরণ করতে বলি, কোন দিনটার কথা মাথায় আসছে হুট করে, কোনো ভাবনা ছাড়াই? আমি একদম প্রথম একবার এসেছিলাম, তখন আসলে চ্যানেল আই সম্বন্ধে আমি যদিও চ্যানেল আই থেকে বেরিয়েছি, কিন্তু ওইভাবে আসলে আমার ওই জ্ঞানটুকু নেই যে আমাকে তারকা কথনে ডেকেছে। তো তারকা কথনে এসেছি, সাগর ভাইয়ের প্রচুর নাম শুনতাম, বাট উনি সাগর ভাই এটা আমি জানতাম না। তো আমি ঠিক ওনার পাশ দিয়ে ঘুরছি, যাচ্ছি, বাট আমি আসলে ওনাকে সালাম দিব বা ভয়ও পাচ্ছি যে আসলে সালাম নাও নিতে পারেন, এই এত বড় একজন মানুষ, বা উনি কে আমি জানি না, বাট প্রচুর জানি চ্যানেল আইয়ের ওনার সাগর ভাই, সাগর ভাই, আমি ওনার পাশেই বসে আছি, কিচ্ছু জানি না। তারকা কথন শেষ, তখন আমাকে বললেন, রহমান ভাই ছিলেন, আমাকে বললেন যে সাগর ভাইকে তুমি সালাম দিলা না। আমি যে না না, আপনি তো আমাকে পরিচয় করলেন, আমি তো ওনাকে দেখতে চাই, উনি কোথায়। পরে ওনার রুমে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক বড় একটা চকলেটের প্যাকেট, টেডি বিয়ার সব কিছু দিয়েছে। আমি খুব লজ্জা পেয়েছি। পরে উনি হেসে বলছেন আমি এনজয় করছিলাম, আমি নিষেধ করেছি, সে সাগর ভাইকে খুঁজছে, কিন্তু সাগর ভাই খুঁজে পায়নি। এই গল্পটা আমাদের অনেকেরই জানা ছিল না, এবং এমনই বলতে হয় যে শিল্পীদের জীবনের এমন অনেক অজানা গল্পগুলো আসলে তারা একদম নিঃসংকোচে এসে তারকা কথনের মঞ্চে ভাগাভাগি করে, যেটা বলতে হয়। শোনো, এই তারকা কথন যখন বললাম, রোজ কেক কাটা, এভরিডে, মানে 365 দিনের ভেতরে শুক্রবারের দিন তারকা কথন হয় না, আর ঈদের সময়। তো আমরা যখন প্রথম শীতের শুরু করি, তখন তো একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, কোথা থেকে অর্থ আসবে, তাই না, স্যাটেলাইট ভাড়া এত টাকা, তো প্রত্যেক দিন তারকা কথনের জন্য একটা কেক আনতে হয়। তো সেই কেকটা প্রায় 800 টাকা, তো বুঝতে পারছো। তো এরা যারা ক্রু যারা ছিল, ক্যামেরার মানুষ, ক্যামেরার পেছনে যারা, এরা পর্যন্ত কেক খেতে খেতে এদের, মানে কেক দেখলে এদের ব্যাপারটা ওরকম ছিল, কেক দেখলে এদের, তখন তো এগুলি সব আমরা নিজের হাতেই করতাম, আমি প্রডিউসার, আমি সব কিছু। তো এই একটা জায়গা মনে হলো, সাগর প্রত্যেক দিন আমাদের এই যে 800 টাকা কেকে চলে যায়, আমরা একটু ওল্ড টাউনে গিয়ে দেখি রাবারের একটা কেক বানানো যায়। বিলিভ মি, চেষ্টা করেছিলাম যে একটা রাবারের এত সুন্দর একটা কেক বানাবো যে ওটা ক্লোজ শট আর ধরবো না, জাস্ট কাটতেছে। যারা অ্যাঙ্কার তারাও তো কেক খেতে খেতে মানে শেষ। তারপর না, এটা ঠিক হবে না, কারণ হচ্ছে কেকটা কেটে আমরা আবার যাকে আনা হয় তাকেই প্যাক করে দিয়ে দেওয়া হয়, সে বাসায় কেকটা নিয়ে যায়, এটা তার জন্য একটা ভালো লাগে। বাট এরকম একটা চিন্তা করেছিলাম সে কেক, রবারের কেক করা যায় না, ওর মতো বললাম আর কি। এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই ট্রেডিশন এখনো আছে যে কেকটা এনে আমরা একটুখানি মিষ্টি মুখ করে সেটা উপহার হিসেবে আমাদের তারকাদের সাথে দিই। আর এই তারকা কথন নামটা দিয়েছিল, আমরা যখন অ্যানাউন্সমেন্টের মধ্যে করতাম তখন তো প্রোগ্রামের নাম ছিল না, স্পন্সর হওয়ার পরে তারকা কথন হয়ে আসলো নামটা। এই নামটার জন্যে আমি খালাম্মাকে, সাগরের আম্মা রাবেয়া খাতুন, রাবেয়া খালাকে জিজ্ঞেস করছিলাম, আমরা এরকম একটা অনুষ্ঠান করতে চাই যেটাতে প্রতিদিন একজন তারকা আসবে, সে তার সাথে তার
জীবনের গল্প, তার কাজের গল্প হবে, তার পরিবারের গল্প হবে, নামটা কি হতে পারে? তো খালাম্মা 2-3 দিন সময় নিয়ে আমাকে ভেবে বলল তারকা কথন। সাহিত্যিক মানুষ তো, সেই তারকা কথন এখন তখন ছিল সিটি সেল তারকা কথন, এখন তো ফ্রেশ, একই সময় এক একটা স্পন্সর করে এই আর কি। তবে স্পন্সরের পয়সার কেক নাই। এবং স্যার তখন সেটের কথাও, যে সেটটাও শুরুর দিকে এতটা ছোট ছিল যে একজন গেস্ট এবং একজন হোস্ট পাশাপাশি বসলে আমাদের একজন গেস্ট যদি অনেক বেশি লম্বা হতেন তাহলে পা আটকে যেত, অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা অনুষ্ঠান। একটা 1700 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট হাউস থেকে একটা টেলিভিশনের জন্ম হয়, এটা তো অনেকে ভাবতেও পারবে না। ভাবনার ভিতরে তখন আমাদের চোখের সামনে তখন টেলিভিশন হচ্ছে রামপুরের বিশাল ভবন, তাই না? তো এইটুক একটা গল্পের কথা বলি, এরকমই একটা অনুষ্ঠানে তখন বোম মাইক ব্যবহার করতাম, ওই যে লম্বা কালো মাইকগুলো। তো এটা টেবিলের নিচে মাইকটা স্কচ দিয়ে লাগিয়ে রাখতাম, এখানে অ্যাঙ্কার, এখানে একজন বক্তা, এখানে আরেকজন বক্তা। তো তখন লেপেল মাইক যে এগুলো সম্পর্কে ধারণাও নেই আমাদের, এই জাতীয় মাইক আছে এটা আমরা জানিও না। তো একটা সময় করতে করতে জানা গেল এরকম একটা মাইক পাওয়া যায়, সিঙ্গাপুর থেকে কিনে আনা হলো, অনেক টাকা দিয়ে একটা মাইক কিনে আনা হলো। টেবিলের নিচে একজনকে বসিয়ে রাখতাম, বুমটা ধরার জন্য না, বুমটার জায়গায় আছে, ও অ্যাঙ্কার, ও মাঝখানে, ও যখন কথা বলছে তখন তো বুমের কথা শোনা যাচ্ছে, পাশের জন্য যখন বলছে শোনা যাচ্ছে, ইনিও যখন বলছে শোনা যাচ্ছে, কিন্তু ওই সময় ফেডারটা একটু বাড়িয়ে দেওয়া হয় কারণ ডিস্টেন্সটা বেশির কারণে। তো যখন মাইক চেঞ্জ হবে লাইভ শোতে তখন টেবিলের নিচে একজন বসে থাকতো, মাইক খুলতো, অ্যাঙ্কার ওনার কথা শুনে একটি র্যাপ আপ করতো, ওনার কাছে যাওয়ার আগে মাইক লাগিয়ে দিত। তো এর ভিতরে একজনের ছিল কাতুকুতু, সেটা তো সে জানে না, যখন ঢুকাতে লাইভের ভিতরে সিদ্ধেশ্বরীর কথা আমার মনে আছে, আমি ওখানে অনেক গিয়েছি, এরকম অনেক ঘটনা আছে। মনোয়ারা হসপিটালের উল্টা পাশে অনেক ঘটনা। আমি যে আমাদের তো অটোকিউ নাই, নিউজকাস্টারে যে নিউজ পড়ে তখন তো মানুষ মনে করতো একজন নিউজকাস্টার কি মেধাবী, একদম ঘর ঘর করে না দেখে পড়ে যায়, কারণ অটোকিউ সম্পর্কে তখন মানুষের ধারণা নাই, এখন তো সবাই জানে হোয়াট ইজ অটোকিউ। তো আমাদের অটোকিউ ছিল না, আমরা এরকম একটা ক্যামেরাকে মুড়ির টিন কেটে এই আড়াআড়ি ভাগ করে ওটার উপর দিয়ে তারপর নিচের ট্রের মতো বানিয়ে ওর ভিতরে একটা ল্যাপটপের স্ক্রিন দিয়ে মিরর লাগিয়ে ওর ভেতরে আমরা প্রথম অটোকিউ ম্যানুয়ালি অটোকিউ বানালাম। হ্যাঁ, কারণ তখন একটা অটোকিউ ক্যামেরার দাম হচ্ছে 22-23 লাখ টাকা, ইটস নট পসিবল টু বাই। তার আগে আমি হাঁটু গেড়ে স্ক্রিনের সামনে স্ক্রিপ্ট ধরতাম, বুঝতে পারছো? এবং সেটা বড় বড় লেখা, হ্যাঁ, স্ক্রিপ্ট ধরতাম, ওই দেখে দেখে পড়তো নিউজকাস্টার, একটু এদিকে শিফট করলেই কিন্তু আইবল শিফট হয়ে যেত, তখন টেরা মনে হতো। তো যাদেরকে দেয়া হতো তারা ইন্টেনশনালি সরিয়ে ফেলতো যাতে এই কাজ করতে না হয়। তারপর বানানো হইলে অটোকিউ এরকম একটা ম্যানুয়াল মেশিন। এখন তো চ্যানেল আই 27 বছর এবং চ্যানেল আই তারকা কথনের আসলে 2 যুগ, এত দীর্ঘ সময় আসলে শুরুটার গল্পটা অনেকেই জানেন না এবং কত সীমাবদ্ধতার মধ্যে থেকেও একটা চ্যানেল কাজ করে আসলে বর্তমানের এই অবস্থানে পৌঁছেছে। আমরা গর্বিত আসলে, ফিরে দেখা স্মৃতিগুলোর কথা এই জন্য আসলে আমাদের দরকার যে শেকড়টা যেন আমরা ভুলে না যাই, কোথা থেকে আমরা শুরু আমার করেছি। মনে হয় যদি সময় থাকে তাহলে তুমি একটু বলো, কারণ আমরা তো সেই শুরু থেকে দেখে এসেছি আমাদের রুমা আপা, মৌসুমী আপা ওনাদেরকে উপস্থাপনা করতে, এবং এত এত সেলিব্রিটি এসছে এই আয়োজনে। তো তোমার এখন কেমন লাগে আসলে, আমি তোমার কাছে একটু জানতে চাই। আমি যখন প্রথম তারকা কথনের সেটে বসি, আমি যখন বলি আমার পরিবারকে এবং বন্ধু বান্ধবকে যে আমি তো চ্যানেল আই জয়েন করেছি, একটা অনুষ্ঠান করব, কি অনুষ্ঠান? আমি বললাম যে তারকা কথন। বললো সিটি সেল তারকা কথন? সেই অনুষ্ঠান ছোটবেলা থেকে দেখি এবং আমার মা, খালা, তাদের প্রজন্মের সবাই বলছে যে আমরা ছোটবেলায় তো টেলিভিশন খুলে দুপুরের সময় বসতামই সিটি সেল তারকা কথনের ওই মিউজিকটা শোনার জন্য, কে আসছে অপেক্ষা নিয়ে দেখার জন্য, কি বলবে আজ। মানে এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয়, যে প্ল্যাটফর্ম এত ইতিহাস ধারণ করে, এত সমৃদ্ধ ঐতিহ্য যে প্ল্যাটফর্মের, এখানে এই সিটটার দাম অনেক। আমি জানি না সেই দামটা আমি কতটুকু রাখতে পারছি, বাট শিখছি। আমার মনে হয় গত 3-4 বছরে আমি যত কিছু শিখেছি এই সেটে বসে, একটা মানুষের দীর্ঘ জীবনে শুধু দেখে আসলে তা অর্জন করতে পারে না। থ্যাঙ্কস টু চ্যানেল আই। স্যার, শেষের দিকে আছি আমরা, এখন তো সময় বদলেছে, মিডিয়ার ধরন বদলেছে, অনুষ্ঠানের ধরন বদলেছে। আগামী সময়টা আমরা অনেকেই ভাবি যে চ্যানেলগুলোর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, অনুষ্ঠান নির্মাণের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এই সময়টাতে টিকে থাকার জন্য তারকা কথনের স্ট্র্যাটেজি এখন কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রযুক্তির সময়টাতে এখন তোমার চ্যালেঞ্জটা অনেক বেশি। যেমন ধরুন
আমি অনুষ্ঠানে আসতে একটু দেরি করলাম, তো ডিরেক্টর প্রডিউসার হয়তো ভাববে যে দরকার নেই, আমাকে এআই বসিয়ে দিল। হ্যাঁ, ট্রু, এটা হবে, কিন্তু সেটা কতটা তার ভিতরে মৌলিকত্ব থাকবে, প্রশ্নটা হচ্ছে সেটা। হ্যাঁ, তো এই জাতীয় চ্যালেঞ্জগুলো সামনে ব্যাপকভাবে আসবে, যেগুলো নট অনলি দ্যাট, যে আমি আমাদের নিজস্ব কালচারকে নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আমাদের কম্পিটিশনটা এখন হচ্ছে তোমার ওটিটিতে। এখন ওটিটি কোনো সময় তোমাকে সংস্কৃতি তৈরি করবে না, ওটিটি সংস্কৃতিকে ধ্বংস করবে। কারণ তোমার কম্পিটিশনটা তোমার এই চৌহদ্দির ভেতরে না, বাংলাদেশের সীমানার ভেতরে না, তোমার কম্পিটিশনটা হচ্ছে আদার্স ওটিটি প্ল্যাটফর্মের সাথে, যেটার ভিতরে নীতি নৈতিকতার যথেষ্ট রকমের প্রশ্ন আছে। আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমার ধর্মীয় বোধের একটা বিষয় আছে, আমার পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, ওই সংস্কৃতি ওটিটি সংস্কৃতি মিলে, তাহলে তোমার কম্পিটিশন তো ওর সাথে। তাহলে প্রতিদিনে তুমি তোমার অজান্তেই তোমার সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছ। একটা পর্যায়ে গিয়ে কয়েক বছর পরে দেখবা তোমার যে সংস্কৃতির মৌলিকত্ব ছিল সেটা এখন নেই। তোমার পোশাক পাল্টে গেছে, তোমার কথার ধরন পাল্টে গেছে, তোমার ওঠা বসা, আমরা পায়ের উপর পা তুলে বসা তো এখনো পর্যন্ত আমাদের দেশে আমরা এটাকে খুব ভালোভাবে দেখি না। দেখি কি হাত নেড়ে কথা বলা ভালোভাবে দেখি না, দেখি কি বলে যে বেয়াদবের মতো হাত নেড়ে কথা বলছে, বলি না আমরা এরকম। তাহলে এটা তো খুবই সামান্য, কিন্তু যে আগ্রাসনটা আসছে ওটা তো আরও অনেক ব্যাপক। সেটার ভিতরে থেকে কতটুকু আমরা আমাদের জায়গায় থাকতে পারবো সেটা হচ্ছে প্রশ্ন। অপবিশ্বাস, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ বা কোনো কাজ নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় তারকাকথনের সেট উদযাপন করেছি। কিছুদিন আগেই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অপবিশ্বাসের একটি পারফরমেন্স দারুণভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে এবং সারা দেশে বেশ এটা নিয়ে আলোচনাও হয়েছে, সেটা নিয়ে আপনি কথা বলেছেন। এখনো কি কমপ্লিমেন্ট আসছে? এখনো এবং অনেকে এরকম করছে যে চ্যানেল আই এত বড় একটা প্রেজেন্টেশন দিয়েছে, তারা এক্সপেক্ট করছে যে এটা কোনো মুভি হবে কিনা, যেহেতু আমি এবং আমার কো আর্টিস্টও একজন হিরো এবং চ্যানেলে তো অনেক রিনাউন একটা মুভির ব্যাকগ্রাউন্ড। সো ওরা বলছিল যে মুভি হবে কিনা, এরকম আলোচনা হয়েছে কিনা বা হচ্ছে কিনা। সো এখনো অবধি এই ধরনের কথাটা বারবারই আসছে। হতে পারে, রিমেক তো হয় না, বেহুলা তো রাজাকের প্রথম ছবি ছিল। কারণ এখন অনেকেই যেটা হয় যে আমরা যে সারাউন্ডিংয়ে যাই, হয়তো জিমে যাচ্ছি বা বাচ্চাকে যাচ্ছি, সেইখানে বলে কি যে সিনেমা আমরা দেখছি, নতুন নতুন সিনেমা দেখছি, কিন্তু ওই যে আমাদের কোথায় জানি একটা ঐতিহ্য, একটা টান, একটা ঘ্রাণ। সো আমার ওই পারফরমেন্সের পর ওরা বলছিল যে বেহুলা লোকে তো তার অনেক বড় একটা স্টোরি, তো এটা একমাত্র চ্যানেলাই পারবে প্রেজেন্ট করতে। তো তাদের খুব এক্সপেকটেশন, যদি এটা একটা মুভি আকারে তৈরি করতে পারেন তাহলে হয়তো বা আরেকটি নতুন সংযোজন হবে আমাদের ইতিহাসকে প্রেজেন্ট করার। এবং অপবিশ্বাস নিজেও তো আসলে প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু করেছে, অলরেডি তাকে আমরা দেখেছি, তার কাজ দেখেছি। আর সে নিজেও আসলে কোনো নির্মাণের কথা ভাবছে কিনা? আপাতত আমার ব্যস্ততা এবং সব কিছু মিলে আসলে সেই সুযোগ আর সময়টা নেই, বিধায় আমি আসলে চাই যে কাজটি করবো ওটা পারফেক্টলি যেন আমিই করি। তো অন্যান্য কাজ শেষ করে আমার প্রযোজনায় কাজ করার টাইম এটা রাইট নাও নেই, বাট দেখি ইনশাআল্লাহ ফিউচার। আচ্ছা, একেবারে শেষ দিকে আসি, ছোট্ট করে একটু রওনক হাসান এবং লুইপা দুজনের কাছেই জানতে চাই, তারকাকথনের প্ল্যাটফর্মের কাছ থেকে আপনাদের প্রত্যাশার জায়গাটা এখন কি? প্রত্যাশা জায়গা তো আসলে মানে যেটা বলতে হয় যে তারকাকথন যেন তার স্বকীয়তা বজায় রেখে মানে আরও 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 অনেক 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 মানে ভালো কাজ করুক, আমাদের শিল্পী এবং আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যাক। মানে একটা কথা সময় আমি মানে বলি যে অধিকাংশ টক শোতে গেলে কি হয়, আমাদেরকে একটা খাম দেয় অথবা একটা মগ দেয়। আমি কিন্তু প্রথম তারকাকথনে এসে বই পেয়েছি, তো বিষয়টা কিন্তু মানে এটাই হচ্ছে তারকাকথন বা মানে চ্যানেল আই বৈশিষ্ট্য এবং আমাদেরকে মানে আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে, যেটা বলছিলেন শ্রদ্ধেয় সিরাজ ভাই, তো সেইটাই বজায় রেখেই যেন আমাদেরকে নিয়ে এগিয়ে যায়, এটি হচ্ছে আমার প্রত্যাশা। মানে ওই যে এআই বা নতুন কোনো চ্যালেঞ্জ, এগুলোর কারণে যেন বদলে না যায়। যেমন আছে অনেক কিছু কিছু জিনিস একই রকম থেকে যাওয়া ভালো, মানে না হলে মানে সবাই যদি বদলে যায় তাহলে শেকড়টা যেটা আপনি প্রথমে বলছিলেন সেটি আসলে থাকবে কি না। তো আমার মনে হয় যে মানে তারকাকথন নিশ্চয়ই সেটাই ভাবে, আমার প্রত্যাশাও তাই।
লুইপার কাছ থেকে একটু শুনবো ছোট্ট করে। আমি এটুকুই বলতে চাই যে চ্যানেল আই পরিবারটা আসলে অনেক অনেক বড়, এবং প্রত্যেকবার আমরা যখন কোনো গ্যাদারিং বা কোনো ফাংশন, কোনো একটা আয়োজনে যাই, তখন কিন্তু আমরা শাফলড ফ্যামিলি পাই। কখনো কখনো কারোর সাথে দেখা হচ্ছে, আবার কখনো কখনো কারোর সাথে দেখা হচ্ছে না, অন্য পরিবারের অন্য সদস্যদের সাথে দেখা হচ্ছে, যেরকমটা হয়েছিল বগুড়ার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে। বা আমার মনে পড়ে যে চ্যানেল আই সেরা কণ্ঠের পরপরই সিরাজ স্যারের নেতৃত্বে আমরা দেশের বাইরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আজ এত বছর পরে ওনার সাথে তারকা কথনে বসেছি। তো এরকম হয়তো আরও অনেক অনেক যুগ পরে অন্য কোনো তারকা কথনের পর্বে এইভাবেই আবার একটা সাফল ফ্যামিলি নিয়ে আমরা বসবো। এখানেও একটা ছোট্ট ফ্যামিলি আমরা আজকে ফ্লারিশ করছি আমাদের আয়োজনকে, যেরকম উপদি আমার এলাকার মেয়ে। সো এরকম আমি বলবো যে পরিবারের প্রত্যেকটা সদস্য খুব গর্জিয়াসভাবে তাদের কাজকে যেন ফ্লারিশ করতে পারে তারকা কথনের মাধ্যমে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর আমি ছোট্ট করে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তারকা কথন দুই যুগের সাথে যে মেমোরিজটা আজকে আমার পার্সোনালি আর একটা মেমোরিজ যুক্ত হয়ে গেলো, সেটা হচ্ছে কি আমি কিন্তু সিরাজ স্যারের অনেক বড় একটা ফ্যান। আমি সারাক্ষণ টিভিতে দেখতাম এবং আমি ভাবতাম যে এই মানুষটা এত বড় মাপের যদি কখনো দেখতে পাই, কিন্তু কখনো সৌভাগ্য বা সুযোগ হয়নি যে কখনো ওনার পাশে টিভি স্ক্রিনে বসবো, কারণ ওই যোগ্যতা আমার কতটুকু হয়েছে জানি না। বাট থ্যাংক ইউ চ্যানেল আইকে, এবং তার ফার্স্ট টাইম এক্স্যাক্টলি, এবং তার খুব পাশাপাশি বসেছে, আমার সত্যি ভালো লাগছে। সাগরের মতো ঘটনা ঘটেনি। সেই সুযোগ নেই স্যার, কারণ হৃদয়ে মাটিও মানুষ, আসলে মানুষের হৃদয়ে এতখানি জায়গা করে আছে। স্যার, এরকম কমপ্লিমেন্ট পেলে আসলে আপনার কেমন লাগে? তারকা কথনের মঞ্চে আজকে বিশেষ সময় আসলে পাচ্ছেন। মানে দেখো, এগুলো না, আমি হচ্ছে কি সাধারণ মানুষের সাথে অনুষ্ঠান করি, আমার এগুলোতে এত বেশি মানে এত বেশি পুলকিত হই না, কারণ আমার দৌড়ের উপরে যাই, কাজ করি, আবার ফিরে আসি, অফিস করি, অত সময় থাকে না। হ্যাঁ, ওদের সাথে যখন থাকি, গ্রামে থাকি, ভালো লাগে আমার। শহরের চাইতে গ্রাম অনেক ভালো লাগে। একটা ক্লিয়ার কনফেশন আসলে জনাব শাইখ সিরাজের কাছ থেকে, তিনি খুব সাবলীলভাবে আসলে সত্যটা বলেছেন যে কোন জিনিসটা তাকে আসলে চমকিত করে এবং আনন্দিত করে। আজকে অনেক অনেক স্মৃতির সাক্ষী আমরা হয়েছি, ফিরে দেখেছি অনেক সোনালী সময়কে, এবং নতুন কিছু মুহূর্ত আমরা একসাথে ধারণ করেছি। আর একটা উদযাপন আসলে আমরা মিষ্টি মুখ ছাড়া বাঙালির যে সংস্কৃতি বা কালচার আমরা বলি, এখন আগে তো মায়েরা পায়েস রান্না করতো, সেমাই রান্না করতো, সেটা এখন সম্ভব হচ্ছে না, তাই বরাবরের মতো কেক নিয়ে এসেছি। যা হতো কেক কাটা হতো, আজকে দুর্যোগ পরে সেটাই হচ্ছে। আসলে আজকে আশা করি সবাই কেক খাবে, কেউ আর না করবে না। চলুন সকলে মিলে তাহলে তারকা কথনের জন্মদিনটা উদযাপন করি। কেকটা কাটার মধ্যে দিয়ে সরি, ওরা খাচ্ছিস কেন? এটা আবার খারাপ না, আপনি আপনি আমি ধরছি না, আসো আসো। শুভ জন্মদিন তারকা কথন, শুভ জন্মদিন তারকা কথন, যুগ যুগ পেরিয়ে যাক, টেবিলে কেকটা থাকুক। এটা প্লাস্টিকের না ভাই, এটা অরিজিনাল। এটা খাওয়া যায়। স্যার গল্পটা আবারও দেখে নিব পুরো প্রচারে। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, ভালো লেগেছে, এবং আগামীতে এমন মুখরিত থাক তারকা কথনের মঞ্চ, সে প্রত্যাশা রাখছি। সকলে ভালো থাকবেন। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের তারকা কথনের বিশেষ আয়োজন, তারকা কথনের জন্মদিন। আগামীতে আবারও দেখা হবে আপনাদেরই প্রিয় তারকাদের সাথে নিয়ে, তাদের জীবনের আরও কোনো গল্পের কথা, কোনো অর্জনের কথা ভাগাভাগি করতে। সকলে ভালো থাকবেন। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাবেন, শুভেচ্ছা জানাবেন তারকা কথনকে। বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে।